তো ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সামনে ভৌত বিজ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা শুরু করব ধাতুর সক্রিয়তা শ্রেণী। আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে এই সক্রিয়তা শ্রেণীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা আগের দিন আমি তোমাদের বলেও ছিলাম যে এটা মুখস্থ করে এসো, এটা মুখস্থ করে আসাটা দরকার। আমি তোমাদের তড়িৎ বিশ্লেষণের সময় একটা সক্রিয়তা শ্রেণী লিখে দিয়েছিলাম এখানে, সেইটা মুখস্থ করেই আমি তোমাদের আসতে বলেছিলাম। কিন্তু আজ যে সক্রিয়তা শ্রেণী আমি তোমাদের সামনে লিখেছি এটাই সব থেকে পারফেক্ট এবং সঠিক সক্রিয়তা শ্রেণী। কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের না মনে রাখলেও হবে, তবে কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই ধাতুগুলো তোমরা আমার সাথে এক এক করে নাম বলতে থাকো, দেখি তোমরা কেমন শিখেছো। কে মানে পটাশিয়াম, এন এ মানে সোডিয়াম, বি এ মানে বেরিয়াম, সি এ মানে ক্যালসিয়াম, এম জি মানে ম্যাগনেসিয়াম, এল মানে অ্যালুমিনিয়াম, এম এন মানে ম্যাঙ্গানিজ, জেড এন মানে জিঙ্ক, সি আর মানে ক্রোমিয়াম, এফ ই মানে লোহা, এন আই মানে নিকেল, এস এন মানে লেড, না, এস এন মানে স্ট্রনশিয়াম মানে টিন, পিবি মানে লেড, এইচ আমরা সবাই জানি হাইড্রোজেন, তারপরে সিউ মানে কপার, এইচ জি মানে পারদ, এ জি মানে রূপো, এইউ মানে সোনা, আর পিটি মানে প্ল্যাটিনাম। এই হচ্ছে আমাদের সক্রিয়তা শ্রেণী। তো এই সক্রিয়তা শ্রেণীর মধ্যে তোমাদেরকে এই বিয়েটা না মনে রাখলেও হবে। তোমাদেরকে মেন ওইটা না মনে রাখলেই হবে। তাহলে কে এন এ সি এ এম জি এল এম এন জেড এন সি আর এফ ই এন ই এস এন পি বি এইচ সি ইউ এ জি এইচ জি এ জি এ ইউ পি টি। সবার প্রথমে যেটা বলার, মুখস্থ করার কিছু পদ্ধতির আগে আমি তোমাদের একটা কথাই বলবো, সবার আগে চোখ বন্ধ করে হাইড্রোজেনের নিচের শ্রেণীটুকু তোমরা মুখস্থ করে ফেলবে। এই হাইড্রোজেনের নিচের শ্রেণীটুকু অর্থাৎ এই 3 নম্বর পয়েন্টের শ্রেণীগুলো তোমরা সব মুখস্থ করে ফেলবে। আর এখানে এমনই শ্রেণী রয়েছে যেটা মুখস্থ করা কোনো বিষয় নয়। সি ইউ এইচ জি এ জি এ ইউ পি টি, তার মানে কপার, পারদ, রূপো, সোনা, প্ল্যাটিনাম। এখানে কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আমরা নিচের শ্রেণীটুকু মনে রাখতেই পারবো। হাইড্রোজেন, কপার, এইচ জি মানে পারদ, এ জি মানে রূপো, আর এইউ মানে সোনা, আর পিটি মানে প্ল্যাটিনাম। আশা করছি তোমরা এইটুকু সহজেই মনে রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই 3 নম্বর যে মৌলগুলো, তার বৈশিষ্ট্যটা আমরা আগে দেখি। এর সক্রিয়তা খুব কম, প্রকৃতিতে মুক্ত ও যৌগ রূপে পাওয়া যায়, শত বিজারণ পদ্ধতিতে পৃথক করা হয়। আর এই শত বিজারণ পদ্ধতিটা কি জিনিস সেটা আমি আমার আগের ভিডিওয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই সেই মৌলগুলো যাদের শত বিজারণ ঘটে। পরীক্ষায় কিন্তু এরকমও প্রশ্ন আসতে পারে যে শত বিজারণ পদ্ধতি কাকে বলে, এবং শত বিজারণ হয় এরকম কয়েকটি মৌলের উদাহরণ দাও বা ধাতুর উদাহরণ দাও। তখন কিন্তু তোমাদের কপারের সাথে সাথে আরো দুটো তিনটে দিতে হবে। তারপরে চলে আসছি আমি 2 নম্বর শ্রেণীতে। এই 2 নম্বর শ্রেণীটা মনে করার আগে 1 নম্বর শ্রেণীটাও দেখো, একদম সোজা, এটাও মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না। কে এন এ, বি এটা যদি বাদও দিয়ে দিই আমি, কে এন এ সি এ এম জি এ এল, এটাও দেখো তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। কে এন এ সি এ এল জি এ এল, কে এন এ সি এ এল জি এ এল, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আর আছে বি এর মানে বেরিয়াম। বেরিয়ামটা আছে কোথায়? আমাদের সোডিয়াম আর ক্যালসিয়ামের মাঝখানে। যদি এটা মুখস্থ করতে চাও তো মুখস্থ করতে পারো। ঠিক আছে? তাহলে এই 1 নম্বর শ্রেণীগুলোর বৈশিষ্ট্য দেখো কি বলছে। এরা অত্যন্ত সক্রিয় হয়,
তীব্র ইলেকট্রোপজিটিভ হয়, উচ্চ বিজারণধর্মী হয়। এই তীব্র ইলেকট্রিক পজিটিভের জন্য কি হয় ইলেকট্রোলাইসিসের মধ্যে সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। আর এরা উচ্চ বিজারণধর্মী বলেই যে মনে আছে CuSO4 এই Cu2+ বেরোচ্ছে আর SO4 2- বেরোচ্ছে, কিন্তু তা সত্ত্বেও অ্যানোডে এইটা না গিয়ে এই জলের এই অ্যানোডের সিউটা বেরিয়ে Cu2+ আকারে বেরিয়ে যাচ্ছে। এর কারণটা আমি তোমাদের ব্যাখ্যা করেছিলাম। এই ইলেকট্রোপজিটিভ জিনিসটা উচ্চতায়। তাহলে দেখো মেন জিনিস কিন্তু আমাদের হয়ে গেল, মেন জিনিস কিন্তু আমাদের হয়ে গেল। আমরা প্রথম পাঁচটা জেনে নিলাম, শেষের পাঁচটাও জেনে নিলাম, থাকলো বাকি মাঝখানের পাঁচটা। তাহলে আমার সাথে বলো, KNA BA CA MgAl এই উপরের পাঁচটা বা ছটা, আর নিচের ছটা CuHgAgAuPt এই হচ্ছে নিচের পাঁচটা বা ছটা। আর এদের উপরে আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের নিচের মৌলগুলো কেন মনে রাখা দরকার সেটা আমি তোমাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো এই মৌলগুলো, এই পাঁচটা মৌল মনে রাখলে তোমাদের সুবিধা হবে যে বাকি মৌলগুলো উপরে আছে না পরে আছে। কেউ যদি একবার মুখস্থ করে নিতে পারো, তারপরে তার ক্রমান্বয়ে মনে না থাকলেও মনে থাকবে না এটা হাইড্রোজেনের উপরে আছে, তাহলে এটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে, প্রতিস্থাপন বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে। আর এরা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না কখনো। ঠিক আছে, ঠিক তেমনি আমরা এই দ্বিতীয় শ্রেণীটা দেখে নিই, ম্যাঙ্গানিজ জিঙ্ক ক্রোমিয়াম ফেরাস নিকেল SnP। তাহলে MnZnCrFeNi SnP এইটা একটুখানি মনে রাখতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা এক দুবার যে পড়বে মনে রাখতে পারবে পুরো সক্রিয়তা শ্রেণীটা। কিন্তু আমি তোমাদের বলবো প্রথমে এটা মুখস্থ করবে, তারপরে এটা মুখস্থ করবে, আর মাঝখানে এটাকে জুড়ে দেবে। ঠিক আছে, তো এই মাঝারি শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয়তা মাঝারি, যেহেতু এদের মাঝখানে বর্তমান, তাই এদের অক্সাইড গুলি কার্বন দ্বারা বিজারিত হয়ে নিষ্কাশিত করা হয়। এদের অক্সাইড গুলি কার্বন দ্বারা বিজারিত হয়ে নিষ্কাশন করা হয় কেমন, যেমন তোমাদেরকে আমি দেখেছিলাম ZnO+C সমান সমান Zn+CO। এখানে কন্ডিশন কি 1400°C। ঠিক তেমনি যদি এখানে Fe2O3 থাকে, তাহলেও এখানে যদি আমি C নিই, তাহলে এখান থেকে কি হবে তোমরা বলো তো দেখি। ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সের আগে 2Fe এখানে নিয়ে নিচ্ছি, প্লাস হবে 3CO2 বা 3CO, তাহলে এখানে একটা 3 মিলেই হয়ে যাবে। এই এই হবে আমাদের বিক্রিয়া। তো এইভাবেই আমরা কার্বন বিজারণের মাধ্যমে এইগুলো করি। আর আমি বারবার বলছি এই কার্বন বিজারণ পরীক্ষায় এমন ভাবে দেবে তোমরা কিন্তু ধরতেও পারবে না। সেই জন্য বলছি যে কার্বন বিজারণ জিনিসটা জেনে রাখা আমাদের খুব ভালোভাবে দরকার, এবং আগের দিনের ভিডিওটা বা আগের দিনের যে লেকচারটা পড়িয়েছি সেটা খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। এবার আসি বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যে আমি দেখো লিখেছি, একটাই পয়েন্ট লিখেছি, সক্রিয়তা শ্রেণীতে এইচ এর উপরের ধাতুগুলি অ্যাসিড থেকে এইচ কে প্রতিস্থাপিত করতে পারে। অর্থাৎ যদি এফির সাথে H2SO4 এর বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে হবে FeSO4+H। এটা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝালাম। তেমন এখানে যদি এফির সাথে না হয়ে পিবির সাথে হয়, তাহলে এখানে হবে PbSO4+H। এই জিনিসগুলো হবে, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা এই জন্য। আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো আমি এখানে লিখেছি। নিচ থেকে উপরের দিকে গেলে রাসায়নিক সক্রিয়তা, ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা, বিজারণ ক্ষমতা, ক্ষারীয় ধর্ম, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই হচ্ছে বৈশিষ্ট্য, সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য। আশা করছি এখনো পর্যন্ত তোমাদের কোথাও কিছু বুঝতে সমস্যা হয়নি। সমস্যা হওয়ার কথাও না, কারণ খুব কঠিন কিছু না। যতটা কঠিন জিনিস আছে আমি তোমাদের এতটা সহজ করে ভেঙে দিচ্ছি যাতে তোমাদের কঠিন লাগার কোনো কথাই নেই। ঠিক আছে,
তাহলে আমরা প্রথম কাজ আমাদের সক্রিয়তা শ্রেণীর হাইড্রোজেনের নিচের মৌলগুলো মুখস্থ করা, সক্রিয়তা শ্রেণীর প্রথম ক্রমের মৌলগুলো মুখস্থ করা যারা খুবই রিঅ্যাক্টিভ হয়। তারপরে আমরা মাঝের মৌলগুলো মুখস্থ করে তার ভিতরে জুড়ে দেবো। বৈশিষ্ট্যটা পড়বো 1 নম্বর 2 নম্বর, চলো দেখে নেওয়া যাক। এবার হচ্ছে প্রয়োগ। এই সক্রিয়তা শ্রেণী কেন আমরা তৈরি করলাম, কেন এদের প্রয়োগ আমরা করি, সেই জিনিসটা আমরা দেখে নেব। তো প্রয়োগে আমাদের দেখো প্রথমেই হচ্ছে তড়িৎ লেপন, অর্থাৎ অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর তড়িৎ লেপন করা হয়। ঠিক আছে, তো এটা কি করে হবে? ক্যাথোড অ্যানোডের বিশুদ্ধকরণ যেরকম হয়, ধাতুর তড়িৎ লেপন কিভাবে হয় সেটাও আমি তোমাদের ওইখানে বলেছি। এই CuSO4 থেকে কপার, এখানে বিশুদ্ধ কপার ওই অ্যানোডের থেকে ক্যাথোডে গিয়ে জমা হয়। ঠিক আছে, এই হচ্ছে এই আমাদের তড়িৎ লেপন। আর কি হয়? আর হয় ধাতু নিষ্কাশন, অর্থাৎ এই যেখান থেকে অশুদ্ধ ধাতব পাত থেকে বিশুদ্ধ কপার বের করলাম কিভাবে, সেটাই মানে সক্রিয়তার ভিত্তিতে। অর্থাৎ যদি আমি এই মৌলটার মানে যদি ধরো তোমাদের কপারকে সংশোধন করতে হয়, অর্থাৎ যদি এখানে CuSO4 থাকে তাহলে কপারের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বেশি SO4 2 এর থেকে, তখন কপার নিজে ইলেকট্রন ত্যাগ করে যৌবনে চলে আসবে এবং সেই ইলেকট্রন Cu2+ টা আবার ক্যাথোডে গিয়ে জমা হবে। তাই এই সক্রিয়তার ভিত্তিটাই ওই ধাতু নিষ্কাশনের মূল বিষয়। আর একটা জিনিস, এই দেখো তড়িৎ বিজারণ। এই তড়িৎ বিজারণটা কি? এই ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত উপরের এই ধাতুগুলো, এইগুলোর সাথে যখন উচ্চ উষ্ণতায়, এর অক্সাইডের সাথে যখন উচ্চ উষ্ণতায় কার্বন বিক্রিয়া করে, তখন এদের নিষ্কাশন না হয় কার্বাইড উৎপন্ন করে। আর তখন এদের এই তড়িৎ লেপন করতে হয়, অর্থাৎ এই তড়িৎ বিজারণ করতে হয়, অর্থাৎ এই ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, মানে আবার তোমাদের সেই একটা গলিত জলীয় দ্রবণ নিতে হবে, তার মধ্যে বিদ্যুৎ চালনা করতে হবে, করার পরে আমাদের যেভাবে আমরা ধাতু শুদ্ধকরণ শিখেছিলাম সেইভাবে আমাদেরকে শুদ্ধ করতে হবে। তো এই হচ্ছে তড়িৎ বিজারণ। তাহলে সক্রিয়তা শ্রেণীটা আরেকবার আমরা বলি। তাহলে আমাদের নিচের মৌলগুলো কি? HCU, Ag, Ag, Au, Pt কমপ্লিট। উপরে কি? Ka, Na, Ba, Ca, লেখা একদম মুখস্থ, Ka, Na, Ba, Ca। ঠিক আছে, Ka, Na, Ba, Ca, MgAl, Ka, Na, Ba, Ca, Na, Ba, Ca। ঠিক আছে, MgAl। নিচের গুলো আমরা পড়ে ফেললাম। আর মাঝখানের গুলো কি? MnZnCrFe, NiSnP, MnZnCrFe, NiSnP। এই ছন্দে আমরা পড়ে ফেলবো। তাহলে প্রথম থেকে এবার সক্রিয়তা শ্রেণীটা বলে ফেলি। KNaCa, KNaBaCa, MgAl, MnZnCrFe, NiSnPb। তারপরে হাইড্রোজেন CuHg, Ag, AuP। হয়ে গেল, গল্প শেষ। আমাদের সক্রিয়তা শ্রেণী হয়ে গেল। উপর থেকে নিচ থেকে উপর দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি হয়, ইলেকট্রন ছাড়ার প্রবণতা বৃদ্ধি পায়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ধাতব ক্ষমতা বৃদ্ধি পায়, ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়, রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায়। আর এইচ এর নিচে যে ধাতুগুলো আছে সেগুলো অ্যাসিড থেকে কখনোই এইচ কে প্রতিস্থাপিত করতে পারে না। এই হচ্ছে বৈশিষ্ট্য। প্রয়োগ তড়িৎ লেপনে এবং ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। এই ধাতু নিষ্কাশন পদ্ধতিগুলো আমি তোমাদের আগেও করিয়েছি, থার্মিক বিজারণ দিয়েও করিয়েছি, আর আরো 3-4টে বিক্রিয়ার মাধ্যমে কার্বন বিজারণ দিয়ে আমি দেখিয়েছি। এইবার বাকি শুধু ছিল তড়িৎ বিজারণ। এই তড়িৎ বিজারণটা তোমরা আগেই তড়িৎ বিশ্লেষণে পড়েছো, সেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করেছিলাম। কিন্তু কি ধরনের ধাতু? এই এইচ এর উপরে যত ধাতু থাকে সেগুলো উচ্চ উষ্ণতায় যদি কার্বনের সঙ্গে বিক্রিয়া করানো হয়, উচ্চ উষ্ণতায়, এটা কিন্তু একটা পয়েন্ট, উচ্চ উষ্ণতায় যদি কার্বনের সঙ্গে বিক্রিয়া করানো হয়, মাঝে মাঝে কিছু কিছু ধাতু, এর মধ্যে সব না, কিছু কিছু ধাতু কার্বাইড যৌগ উৎপন্ন করে। এই কার্বাইড যৌগ যারা উৎপন্ন করে তাদের জন্য ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, অর্থাৎ তড়িৎ বিজারণের মাধ্যমে গলিত
সেই ধাতব গলিত তরল নিয়ে তাদের মধ্যে তড়িৎ চালনা করে সেই ধাতু নিষ্কাশন করা হয়। এটাই হচ্ছে তড়িৎ বিজারণ। এইবার দুটো প্রশ্ন দেখো আমি লিখেছি তোমাদের, কিছুই না, দুটো সেমই জিনিস। আর এর পরে আরো একটা প্রশ্ন আছে, সেটা আমি বোর্ড মুছে তোমাদের জন্য লিখে দেব। তো দেখো, বলছে 50 ml CuSO4 এর সঙ্গে একটি জিঙ্কের পাত ডোবালে কি হবে? এই CuSO4 এর প্রাথমিক দ্রবণের বর্ণ ছিল নীল, তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে যে এই নীল বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়ে যাবে, কপারের অধক্ষেপ করবে। কেন কপারের অধক্ষেপ করবে? কারণ কপার দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu হয়ে যাবে, Cu+ থেকে Cu হয়ে যাবে, হলে কপারের অধক্ষেপ করবে। আর জিঙ্কের যে পাত, সেই জিঙ্কের পাত Zn2+ আকারে বেরিয়ে আসবে, দুটো ইলেকট্রন ছেড়ে Zn2+ আকারে বেরিয়ে আসবে, অর্থাৎ জারিত হয়ে যাবে, অর্থাৎ জিঙ্কের পাতের ক্ষয় হবে। এটা কেন হলো? দেখো, Cu নিচে আছে, জিঙ্ক উপরে আছে, জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে দিল, জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে দিল, অর্থাৎ এখানে ZnSO4 তৈরি হলো। এই 50 ml CuSO4টা ZnSO4 এ পরিবর্তন হলো এবং এই Zn পাতের জায়গায় কপার অধক্ষেপিত হলো। এটাই হচ্ছে আমাদের সক্রিয়তার ভিত্তিতে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক এর জায়গায় যদি আমি লোহার পেরেক দিই, তাহলেও দেখো কি হচ্ছে, এই লোহাটা 3টে ইলেকট্রন ছেড়ে Fe3+ এ পরিণত হবে এবং লোহার পেরেকের ক্ষয় হবে। কেন ক্ষয় হবে? কারণ এই Fe Cu কে প্রতিস্থাপিত করে FeSO4 তৈরি করবে এবং Cu র অধক্ষেপ আবার তৈরি হবে। তার মানে আশা করছি তোমরা বুঝলে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি ধরনের হয়। তো এটা দেখে নাও, এখানে সবকিছু লেখা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সক্রিয়তা শ্রেণী। ধাতু আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে প্রতিটা কণায় কণায় এই শ্রেণীটা জড়িয়ে আছে। এটাকে স্ক্রিনশট নিতে পারো, এটাকে লিখে নিতে পারো, কিংবা নিজের মতো করে ট্রিক্স বানাতে পারো, বা আমি যেভাবে মুখস্থ করতে বললাম সেইভাবে মুখস্থ করতে পারো। তো এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের বাকি যে উদাহরণটা আছে, আর 2-3 মিনিট লাগবে, সেটা বুঝিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, যাতে তারাও আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে, তারাও যাতে উপকৃত হয় এবং কিছু শিখতে পারে। তো চলো বোর্ডটা মুছে দেবো, তার আগে তোমাদের স্ক্রিনশট নেওয়া হলে নিয়ে নাও এবং পরবর্তীটুকু আমরা শুরু করব। তো চলো আমরা আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখে ফেলি। তো একটি জিঙ্ক ব্লেন্ডের আকরিককে অতিরিক্ত অক্সিজেনে হবে, একটি জিঙ্ক ব্লেন্ডের আকরিককে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে কি হয় এবং উৎপন্ন পদার্থের সঙ্গে 1400 ডিগ্রি উষ্ণতায় কোক চূর্ণ মেশালে অবশেষে কি হবে? এটা অক্সিজেন তোমরা লিখে নিও, আমি লিখে দিচ্ছি। এটা অক্সিজেনে, অতিরিক্ত অক্সিজেনে, অতিরিক্ত অক্সিজেনে। তাহলে বলো দেখি কেমন মনে আছে। জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি? ZnS। তাহলে ফার্স্ট ধাপে কি হচ্ছে, ZnS এর সঙ্গে অতিরিক্ত অক্সিজেন 3O2 is equal to 2ZnO plus SO2 উৎপন্ন হচ্ছে। এই ZnS ওই অক্সিজেন দ্বারা জারিত হয়ে ZnO উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে তাহলে জারণ ঘটছে, অক্সিজেন সংযোজন হলে জারণ ঘটছে। ঠিক তেমনি এই ZnOটার সাথে আবার 1400 ডিগ্রিতে কোক চূর্ণ, অর্থাৎ কোক চূর্ণ আমি কি বলেছিলাম, কার্বন। এই বিক্রিয়াটা তোমাদের আগের ভিডিওতেই সবার চেনা, যে ZnO প্লাস C 1400 ডিগ্রি সেন্টিগ্রেড Zn প্লাস C। এই ZnO কার্বন দ্বারা বিজারিত, অক্সিজেন দ্বারা বিজারিত হয়ে Zn উৎপন্ন করছে। তাহলে এই হচ্ছে আমাদের জিঙ্ক ব্লেন্ডের আকরিককে অতিরিক্ত অক্সিজেনে পোড়াইয়ে এবং উৎপন্ন পদার্থের সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে অবশেষে আমরা কি পাচ্ছি, মুক্ত জিঙ্ক আর কার্বন মনোঅক্সাইড গ্যাস পাচ্ছি, কার্বন মনোঅক্সাইড গ্যাস পাচ্ছি। তাহলে আজ আমাদের এইটুকু। এই বিক্রিয়াটা তোমরা আগের দিনই জেনেছো।
এইটা জিঙ্ক ব্লেন্ডের সাথে অতিরিক্ত অক্সিজেনের ফলে জিঙ্ক ব্লেন্ড অর্থাৎ জিঙ্ক সালফাইড জারিত হয়ে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। এই জিঙ্ক অক্সাইডের সঙ্গে 1400 ডিগ্রি উষ্ণতায় কোক চূর্ণ মেশালে জিঙ্ক মুক্ত হয় এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটাই তোমাদের কথায় লিখতে হবে পরীক্ষার খাতায়। কিভাবে লিখতে হবে? যে জিঙ্ক ব্লেন্ডের আকরিকের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন পোড়ালে জিঙ্ক সালফাইড অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড অক্সিজেন দ্বারা জারিত হয়ে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। নিচে বিক্রিয়া 2ZNS প্লাস 3O2 ইজ ইকুয়াল টু 2ZNO প্লাস SO2 গ্যাস নিয়ে এই চিহ্ন দিয়ে তোমাদের না দেখালেও হবে, এখানে লিখে দিলেই হবে, এটা না দেখালেও হবে। তারপরে সেকেন্ড ধাপে কি হচ্ছে? এই উৎপন্ন জিঙ্ক অক্সাইডের সঙ্গে কোক অর্থাৎ কার্বনকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করালে জিঙ্ক এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ব্যাস, নিয়ে তার নিচে ZNO প্লাস সি ইজ ইকুয়াল টু ওই অ্যারোটা দিয়ে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড ZN প্লাস এইটুকু লিখলেই তোমরা 2 এ 2 বা পরীক্ষা যদি এটা 3 নাম্বার থাকে 3 এ 3 পেয়ে যাবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। দুটো বিক্রিয়ার জন্য 1 আর 1 2, আর কথায় যেটুকু লিখবে তার জন্য 1, টোটাল 3, এইভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে। ঠিক আছে? যদি কেউ বিক্রিয়া না লিখতে পারো পরীক্ষার খাতায়, অন্তত কথায় লিখে আসবে, লিখে এসে চেষ্টা করবে বিক্রিয়াটা লেখা, হয়তো ব্যালেন্স মনে নেই আগে 2 আছে না 3 আছে, তখন পরীক্ষার হলে ব্যালেন্স করে নেবে। দেখা গেল আমার মনে পড়ছে না, আমার দেখা গেল এখানে ZNS, তা আমি জানি ZNS প্লাস O2 সমান সমান এখান থেকে জানি ZNO প্লাস SO2 এইটা হয়। এবার এখানে ব্যালেন্স করতে গেলে আমার কি দেখতে হবে? এখানে O আছে দেখো দুটো আর একটা তিনটে, ঠিক আছে? এবার এখানে দেখো দুটো আছে, তাহলে তিনটে আছে, তাহলে এখানে যদি আমরা একটা 2 দিই, তাহলে এখানে দেখো তোমার দুটো, এটা এই বিক্রিয়াটা ব্যালেন্স করে না, এটা তোমাদের ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? এখানে দুটো ও আছে, দুটো চারটে, আর এখানে ছটা, তার মানে এখানে একটা 2 হবে, আর এখানে জেডেন দুটো, আর তাহলে চারটে, ছটা হয়ে গেল, আর এখানে দুটো এস আছে দুটো, তাহলে এখানে আবার 2 হবে। তাহলে এইভাবে তোমরা এই ব্যালেন্সটা করে নেবে, 2ZNS প্লাস 3O2 ইজ ইকুয়াল টু 2ZNO 2SO। এই ব্যালেন্সটা তোমাদেরকে দেখতে হবে গুনে গুনে, এটা তোমরা নিজেরাই পারবে। একটু ভালো যারা বুঝতে পারছো তারা এটা অবশ্যই পারবে। এই ব্যালেন্স কাউকে শিখিয়ে দেওয়া যায় না, কাউকে বুঝিয়ে দেওয়া যায় না, এটা নয় মুখস্থ করতে হয়, নয় নিজে থেকে ব্যালেন্সটা করতে হয়। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আর দুটো ক্লাসে আমরা ধাতুবিদ্যা শেষ করে ফেলবো, তারপরে আমাদের আরো 3টে অধ্যায় বাকি থাকবে, সেটা আমরা চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার। ঠিক আছে? পুজোর আগে হয়তো অর্গানিক কেমিস্ট্রির পার্টটাই ধরবো, জৈব রসায়ন, তো সেটা অর্ধেকটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর পুজোতে অবশ্যই তোমাদের ছুটি থাকবে 1 সপ্তাহ মতো, তারপরে আমরা আবার পুজোর ওই 1-1.5 সপ্তাহের মধ্যেই জৈব রসায়নটা শেষ করবো। তোমাদের আমরা যেহেতু লেট সেশন শুরু করেছি, সেই জন্য তোমাদের আগে যে চ্যাপ্টার দুটো আমি স্কিপ করেছি, সেটা অবশ্যই তোমরা একবার বাড়িতে হলেও পড়েছো তোমাদের ইউনিট টেস্টের সময়, সেই জন্য ওই চ্যাপ্টার দুটোকে আমি রেখে দিয়েছি, ওইটা আমরা টেস্ট পরীক্ষার আগেই শেষ করব। ঠিক আছে? পুজোর আগে তোমাদের ইউনিট টেস্ট যা হওয়ার হয়তো হয়ে গেছে, পুজোর পরে যে টেস্ট পরীক্ষা হবে তার আগে তোমাদের আমি সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। আর অন্যান্য স্যার যারা আছে তারা তো সিলেবাস প্রায় শেষের দিকে করেই দিয়েছেন, ইতিহাস প্রায় শেষের দিকে, জীবনবিজ্ঞান শেষ হয়েই গেছে, তো কোনো চিন্তা নেই, অঙ্কটাও আমরা শেষ করে দেবো, ভৌতবিজ্ঞানও আমাদের শেষ হয়ে যাবে। আর ভূগোলও শেষ হয়ে গেছে প্রায়, আশা করছি পুজোর আগে ভূগোল শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তারপরেও যদি বুঝতে না পারো আবার আমার কথা অনুযায়ী ভিডিওটা একবার দেখে নেবে, তারপরেও যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে, আমি সেই টপিকটার উপরে ডাউট ক্লিয়ারেন্স ভিডিও বানিয়ে দেবো। কোনো সমস্যা নেই, কোথাও বুঝতে অসুবিধা হলে কোনো দ্বিধাবোধ করবে না, আমরা সব সময় তোমাদের উত্তরের সমাধানের জন্য বসে আছি, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আমাদের
চ্যানেলের প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন ধাতুবিদ্যার পরবর্তী অংশ নিয়ে। থ্যাংক ইউ।